সালাম আলাইকুম। আজকে আমি আম, এই এয়ারপোর্টের বিষয়টা নিয়ে একটু আলোচনা করব আপনাদের সাথে। পিয়ারসন এয়ারপোর্টে কি ঘটলো সেটা। আমি আপনাদেরকে বলেছিলাম যে কিছুদিন আগে আমি কানাডা ভ্রমণে গিয়েছিলাম। সেই কানাডার পুরা ঘটনাগুলো অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করব। ওখানে আমার যাওয়ার পরে থাকা, তারপরে ফিরে আসা। তো আমি আজকে শুধু এয়ারপোর্টে কি হয়েছিল এবং এয়ারপোর্টে আপনাদের এই অভিজ্ঞতাটা কাজে লাগবে যারা এয়ারপোর্ট ক্রস করবেন তাদের জন্য। তো শুরুতে আমি ঢাকা এয়ারপোর্টে একটু কথা বলে নেই। ঢাকা এয়ারপোর্টে যখন আমি ইমিগ্রেশনে ঢুকলাম মেইন লাউঞ্জ থেকে, একজন পুলিশের লোক আমাকে বলল যে স্যার আপনি কোথায় যাবেন। তা আমি বললাম যে আমি তো কানাডা যাব। বললো স্যার আপনার ভিসাটা চেক করতে হবে। তো চেক করবে কে? বললো যে আমাদের ওইখানে ম্যাডাম আছে, একজন এসপি বা সামথিং লাইক দ্যাট, এক ম্যাডাম বসে আছে, ওনার কাছে নিয়ে গেল। ওই ম্যাডাম আমার পাসপোর্ট এবং ভিসা ভিসা পাসপোর্ট নিয়ে সে টর্চ লাইট দিয়ে দেখে বললো যে না ঠিক আছে, ভিসা ঠিক আছে। তারপরে সে আমার বোর্ডিং পাসে ওকে লিখে দিল। দেওয়ার পরে আমি মেইন ইমিগ্রেশনে গেলাম। ইমিগ্রেশনের পুলিশ অফিসার আমাকে প্রথমে বলল যে স্যার কোথায় যাবেন? কানাডা যাব। পাসপোর্ট দেখলো, দেখে সে ডাটা এন্ট্রি দিল, অনেকক্ষণ ছবি তুললো। তারপরে তো বললো যে স্যার আপনি কি একাই যাবেন? ওকে হ্যাঁ, একাই যাব। কতদিন থাকবেন? এই 1 মাসের মতো থাকবো। আচ্ছা। তো তারপরে আমাকে অফিসার ছেড়ে দিল। আই ওয়াজ ভেরি হ্যাপি টু গেট গুড বিহেভিয়ার ফ্রম বাংলাদেশি অফিসার। তো টরন্টো এয়ারপোর্টে পৌঁছানোর পরে, বিশাল এয়ারপোর্ট, ওখানে এয়ারপোর্টের প্রত্যেকটা জায়গা সুন্দর করে মার্কিং করা, কোন দিকে যেতে হবে, কাকে কে কোন দিকে যাবে না যাবে সব বড় বড় অক্ষরে লেখা। তো ওই সাইন দেখে দেখে আমি এগোচ্ছি এগোচ্ছি, বিশাল 15-20 মিনিট তো লাগলোই হেঁটে হেঁটে যেতে। 10 মিনিট লাগলো, 10-15 মিনিট। যাওয়ার পরে একটা জায়গায় পৌঁছালাম, যেখানে গিয়ে দেখি ধরেন শখানে কম্পিউটার আছে ওখানে। চেকিং চেকিং সেলফ চেকিং, মানে সেলফ চেকিং করা হচ্ছে। তো সেলফ চেকিং জিনিসটা হলো, আমাদের দেশে যেমন পাসপোর্ট নিয়ে পুলিশ অফিসার আমার পাসপোর্ট দেখে 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 টাইপ করে কম্পিউটারে ডাটা এন্ট্রি দেয়, কে নাম কি, বাবার নাম কি, এগুলা। কিন্তু ওখানে ওই সেলফ চেকিং জোনে গিয়ে আমার নিজের ডাটা নিজেই ইনপুট দিতে হলো। আমার নাম, তারপরে পাসপোর্ট নাম্বার, জন্ম তারিখ, কয় তারিখে ঢুকলাম, ভিসা নাম্বার, সবগুলো দেওয়ার পরে, সেলফ চেকিং এ দেওয়ার পরে একটা স্লিপ বের হলো। ওই স্লিপটা প্রিন্ট আউট করে আমি নিয়ে এগিয়ে গেলাম। এগিয়ে নিয়ে যাওয়ার পরে সেই ইমিগ্রেশন অফিসার আমাকে তাকে দেখালাম। তো এখানে ইমিগ্রেশন অফিসার আমাকে আটকিয়ে দিল। তাই আটকানোর 3টা কারণ আমি সিলেক্ট করেছি, সম্ভাব্য 3টা কারণ আমি একটু পরে বলবো। তো উনি আটকায় আমাকে কি করলো সেটা আমি আপনাকে একটু প্রথমে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। তো আমাকে বললো যে, বাংলায় বলি, আপনি কয়দিন থাকবেন? আমি বললাম যে 1 মাসের মতো থাকবো, ছুটি আছে আমার। কোথায় থাকবেন? আমি বললাম টরন্টো থাকবো, টরন্টোতে আমি একটা বাসায় থাকবো। তারপরে বললো যে বাসায় থাকবেন, সেই বাসার ভাড়া করেছেন সেটার কোনো ডিড আছে আপনার কাছে? আমি বললাম, না, এটা আমি অনলাইনে ফেসবুকের মাধ্যমে আমি করেছি, এবং এখানে আমার অনেক স্টুডেন্ট আছে, ছাত্র আছে, ওই ছাত্ররা আমাকে হেল্প করেছে, ওরাই আমার জন্য এখানে থাকা এবং ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট করেছে। তারপর বলছে যে এখান থেকে আপনি কোথায় যাবেন? তা আমি বললাম টরন্টো থেকে আমি অটাওয়া যাব, তারপরে আমি যাব হলো মন্ট্রিয়ালে, তারপরে আবার ব্যাক করে চলে যাব। বলে যে টরন্টো থেকে অটোয়া যাওয়ার ফ্লাইটের শিডিউল দেখান। আমি বললাম ফ্লাইটে যাব না, আমি বাসে যাব। তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আপনার ছাত্রদের সাথে যে আপনি কনভারসেশন করেছেন, কমিউনিকেশন করেছেন, সেই মেসেজগুলো দেখাবেন। আমি তো এখন
আমার এই যে মোবাইলটা নিয়ে গেছিলাম, কিন্তু মোবাইল আমার চার্জ ছিল 4-5%। তো আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে আমার ছাত্রদের সাথে যোগাযোগ করব, নজরুলের সাথে যোগাযোগ করব, নজরুল আবার এয়ারপোর্টে বসে থাকবে আমার জন্য গাড়ি নিয়ে, আমাকে নিয়ে যাবে। তো নজরুলকে পাবো কিভাবে? যার জন্য আমি প্লেনে থাকতেই আমার এই মোবাইলটা অফ করে রাখছিলাম। তো যখন অফিসার আমাকে মেসেজ দেখাতে বললো, আমি বললাম ঠিক আছে, আমি অন করে নেই, তারপরে দেখাচ্ছি। তো অন করতে করতে আমার মোবাইল, তো স্যামসাং মোবাইল, অনেকক্ষণ সময় লাগলো। তো উনি বললো কি, একটা কোয়েশ্চেন করলো, আপনি কি পড়ান, কোন সাবজেক্ট পড়ান? তা আমি ফিজিক্স পড়াই। বলে আই ডোন্ট লাইক ফিজিক্স। তখন আমার একটু মেজাজ খারাপ হয়েছে, ভ্রু কুঁচকায় আমি বললাম যে সো হোয়াট। আরে বেটা, তুমি ফিজিক্স পারো না সেই জন্য পড়ো নাই। তো ফিজিক্স পছন্দ হওয়ার না পছন্দ হওয়ার তো কিছু নাই, তাই না? তুমি ফিজিক্স পছন্দ হইলে তো এয়ারপোর্টে বসে তুমি চাকরি করতে না, তুমি বিজ্ঞানী হইতা, তুমি ইউনিভার্সিটি প্রফেসরগিরি করতা, তাই না? তো ওকে আমি অনেকটা পাত্তা দিইনি, সোজা কথা। এই পাত্তা না দেওয়ার কারণে ও একটু ক্ষিপ্ত হয়ে কি করলো, আমার আবার মোবাইলের ওই চার্জিং হইতে হইতে সময় লাগলো, মেসেজ দেখাতে পারি নাই। ও আমার বোর্ডিং পাসে স্লিপের মধ্যে ক্রস চিহ্ন দিল, এইভাবে বড় করে মোটা কালি দিয়ে ক্রস চিহ্ন দিয়ে আমার হাতে ক্রস চিহ্ন দিল। দেওয়ার পরে আমি ভাবলাম যে তাইলে মনে হয় ঢাকায় চলে যাব এখন, বাসায় চলে যাব। ক্রস চিহ্ন দেওয়ার পরে মেন্টালি আমি প্রিপেয়ার যে আমি ঢাকায় চলে যেতে হবে, কারণ ও ঢুকতে দিবে না। তারপরে বললো যে ওই আরেকটা অফিসার দেখাই দিল যে আপনি ওখানে যান। তা আমি যাক বড় অফিসারের কাছে যাবো। তো আমি যখন বড় অফিসারের কাছে যাচ্ছি, 1 মিনিট লাগবে যেতে, ওই বেটা দেখি ওই স্লিপ নিয়ে আমার পিছনে পিছনে আসতেছে। তা আসছে ওই যেটা চিকনা পাকনা ছিল আর কি, চিকনা একেবারেই চিকনা, আমাদের ওই সুমনের মতো। যে সুমন, এই যে এখন আমেরিকায় নিউ ইয়র্কে থাকে ও, ওই সুমন জাতিসংঘের সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওই সুমন রে আমি ছোটবেলায় পড়াইতাম, ও চিকনা যেমন ছিল একদম হুবহু সুমনের মতো হয়। কিন্তু সুমন এখন কিন্তু মোটা হয়ে গেছে, অনেক হ্যান্ডসাম। সুমন, তুমি ওর মন খারাপ করো না। আচ্ছা, তো সেই চিকনা অফিসার আমার পিছনে পিছনে দৌড়াচ্ছে স্লিপ নিয়ে, আমি যাচ্ছি হলো আরেকটা অফিসারের কাছে। তো এই স্লিপটা আমার হাতে দিল, পরে আমি যে অফিসারের কাছে যেতে বললো ওর কাছে গেলাম। ও তো অনেক হ্যান্ডসাম, একদম উঁচা লম্বা, আমাদের তানভীর জোহার মতো স্মার্ট দেখতে। হ্যাঁ, তানভীর জোহা ওর মতো স্মার্ট, আমার ছাত্র মতো। তা আমি দেখে ওকে আমার স্যার বলতে ইচ্ছে করলো, যে গুড মর্নিং গুড ইভিনিং একটা বললাম। বলার পরে বললো যে আপনি কি করেন? তাই আমি বললাম আই এম এ প্রফেসর, আই টিচ ফিজিক্স ইন এ কলেজ ইন বাংলাদেশ। বলে যে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কলেজ? তো আমি কলেজের নাম বললাম স্পেলিং সহ। ও কম্পিউটারে টাইপ করলো, টু 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 টাইপ করে কলেজের নাম সম্ভবত ওয়েবসাইটে ঢুকলো। তারপরে ফেসবুক আইডি বা গুগল করলো সম্ভবত, ঘুরে আমার ছবি টবি হয়তো পাইছে, ছবি দেখে আবার আবার আমার দিকে তাকায়, ছবি দেখে আবার তাকায়। তো দেখার পরে ও আর আমাকে কিছু কোশ্চেন করে নাই, বড় মোটা কালি দিয়ে ওকে লিখে সাইন দিয়ে দিল। তারপর আমি ঢুকে গেলাম। এই হলো আমার এয়ারপোর্ট ক্রসিং এর আহ, অভিজ্ঞতা। তা আমি 3টা পয়েন্ট আপনাদের জন্য মনে রাখতে বলবো, সেটা হলো যে এই 3টা কারণে আমার মনে হয় আমাকে একটু হ্যারাস করলো প্রথম অফিসার। প্রথমে ছিল যে 2টা লাগেজ ছিল আমার সাথে, আমি তো 1 মাসের জন্য যাচ্ছি, ট্যুরিস্ট ভিসা যাচ্ছি, 2 লাগেজ কোনো দরকার নেই। কেন 2 লাগেজ দরকার নেই? কারণ আপনি যদি কানাডায় 1 মাস থাকেন, তাহলে একটা টি শার্ট আর ওই ওভারকোট আর একটা প্যান্ট দিয়ে চালাই দিতে পারবেন, কারণ ওখানে ঘামায় না। আর এই ওভারকোটের নিচেই তো আমার টি শার্ট থাকবে, তাই না? সো এই পরনে যে কাপড় আছে সেটা আর এক সেট কাপড় হলেই এনাফ। কিন্তু 2 সেট, 2 লাগেজ দেখে ওরা একটু মনে হয় মন খারাপ করছে বা বিরক্ত হয়েছে। তো 2 লাগেজ নেওয়ার কারণ ছিল যে আমি তো জানতাম না যে এরকম, আমি ল্যাব তোশকও নিয়ে গেছি, আবার আমার বড় মেয়ে কানাডা আমেরিকা থেকে আসবে, ওর জন্য কাপড় চোপড় নিয়ে গেছি, ওর জন্য ও থাকবে, ওর জন্য ল্যাব তোশকও নিয়ে গেছিলাম, বালিশ নিয়ে গেছিলাম, খাবার দাবার নিয়ে গেছি। তো এই জন্য 2 লাগেজ ভরে গেছিল। তো লাগেজ একটা নেওয়া উচিত ছিল। আরেকটা হলো যে বললাম যে অফিসারকে দেখে আমার অতটা ভালো লাগেনি, পাত্তা দেয়নি বলেও হয়তো মন খারাপ করেছে। আরেকটা জায়গায় আমি মিস্টেক করেছিলাম, এটা আপনারা সবাই খেয়াল রাখবেন। সেটা হলো যখন আমি চেক ইন করলাম, সেলফ চেকিং সেলফ চেকিং কম্পিউটারে গিয়ে,
সেখানে কিন্তু অপশন আসে যে হাউ মেনি ডেজ ইউ উইল বি হিয়ার। তো আমি ওই তালে তালে 180 দিন দিয়ে দিছিলাম। আমি জানি যে ভিজিট ভিসায় একটা না 180 দিন থাকতে পারা যায়, এটা মাথায় রেখে 180 দিন দিয়ে দিচ্ছে। আমি যদি বাই চান্স থাকতে হয় 180 দিনের মধ্যে যাতে থাকতে পারি, কম দিলে এর মধ্যে তো বের হয়ে যেতে হবে। এই 180 দিনটা দেখে সম্ভবত ওরা একটু মানে মাইন্ড করছে যে 180 দিন কেন থাকবে। তো এটা আমার মিস্টেক হয়েছিল, এটা করা উচিত হয়নি, ওইটা 1 মাসই দেওয়া উচিত ছিল। তো তিনটা কারণে কথা বললাম, যে লাগেজ দুইটা থাকার কারণে, আর অফিসারকে আমি একটু আমার মানে কনভারসেশনটা ওর সাথে আমার ভালো হয়নি, পাত্তা দেয়নি বলে। 2 নম্বর হলো ওই 15 দিন বা 1 মাসের জায়গায় আমি 180 দিন লিখেছিলাম। তো এই কারণগুলোতে সম্ভবত ওরা আমাকে আটকেছিল। আরেকটা কারণ হতে পারে, এটা আমি আমার পারসেপশন আর কি, আন্দাজে বলছি। সেটা হলো যে আমার ফ্লাইটে বাংলাদেশ সহ অন্যান্য দেশের বিভিন্ন দেশের লোক ছিল, এবং আমাকে যখন জিজ্ঞেস করলো যে ফ্রম হুইচ কান্ট্রি ইউ আর ফ্রম, কোন কোন দেশ থেকে আসছো, তো আমি বাংলাদেশ বলেছি। বাংলাদেশ বলার পরে একটু দেখলাম যে ওরা একটু কেমন যেন করলো। এটার কারণ হলো ওই সময়ে বাংলাদেশ থেকে অনেক লোক ওখানে গিয়ে আর ফিরছিল না, ওখানে গিয়ে অ্যাসাইলাম করছিল। তো এই জন্য বাংলাদেশের ট্রাভেলারদের ওই সময়টাতে একটা ইমেজ সংকট ছিল, যার জন্য তারা আমাকেও ওই আলাদা করে চিন্তা করেছে, যার জন্য আমাকে তারা প্রথমেই ক্লিয়ারেন্স দিচ্ছিল না। ফার্স্ট অফিসার আমাকে ক্লিয়ারেন্স দেয়নি, সেকেন্ড অফিসারকে আমার ইন্টারভিউ করতে হয়েছে। তো এটা আমার জন্য দুঃখজনক, আমার কষ্ট ছিল যে বাঙালি দেখে আমাকে তারা আম, এরকম করবে। একটা সিমিলার সিচুয়েশনে পড়েছিলাম আমি একবার ভিয়েতনাম গিয়ে, ভিয়েতনাম থেকে ক্যাম্বোডিয়া যাওয়ার জন্য আমি চেষ্টা করেছিলাম। আমরা 5 জন, শুধুমাত্র বাংলাদেশি পাসপোর্ট থাকার কারণে ক্যাম্বোডিয়া আমাদেরকে ঢুকতেই দিল না, দেয়নি। কারণ ল্যান্ডপোর্টে, ক্যাম্বোডিয়ার ল্যান্ডপোর্টের কম্পিউটারে বাংলাদেশের নাম নেই, বাংলাদেশের নাম নেই, এয়ারপোর্টে আছে। এই জন্য আমাদেরকে এই ল্যান্ডপোর্ট দিয়ে ভিয়েতনাম থেকে ক্যাম্বোডিয়া ঢুকতে দেয়নি। তো এই হলো আমার পিয়ারসন এয়ারপোর্ট, কানাডার টরন্টোর পিয়ারসন এয়ারপোর্টের আমার গুড এক্সপিরিয়েন্স বা ব্যাড এক্সপিরিয়েন্স যেটা বলেন, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরের ভিডিওতে আমি আরো বিষয়, অন্যান্য বিষয়গুলো শেয়ার করব। তা আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, আপনারা আমার কমেন্টে দিয়ে রাখবেন, আমি সেগুলোর অ্যান্সার পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্ত থাক। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।